হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখো তোমাদের একবারে ফার্স্ট চ্যাপ্টার ভৌত জগৎ এবং বিভিন্ন রাশির পরিমাপ এটা নিয়ে পড়াবো আর কি। ফ্লুইড ডিনামিক্স তরল পদার্থের প্রসারণ টর্ষণ এই ব্যাপারে পড়ানোর কথা ছিল আজ, কিন্তু প্রথম চ্যাপ্টারটা আমাকে পড়াতে হবে জানতাম না, আমি আলটিমেটলি জানতে পারলাম এবং ওটা ফার্স্ট চ্যাপ্টারটা অবশ্যই আগে পড়া উচিত। তো আমাদের দেখো ফিজিক্স পড়তে গিয়ে আমাদের বিভিন্ন রকম রাশি সম্পর্কে ধারণা থাকা দরকার। ওকে, রাশি কি সেটা হয়তো তোমরা ক্লাস 9-10-এ পড়েছো, আমি আর বলছি না। এবং সেই রাশিগুলো মাপতে গেলে আমাদের কি একটা একক প্রয়োজন, যেমন ভর, মাস, গতিবেগ, ত্বরণ, দূরত্ব, দৈর্ঘ্য, প্রস্থ, এই সমস্ত প্রত্যেকটা রাশি মাপতে গেলে আমাদের কি প্রয়োজন, এক একটা করে একক প্রয়োজন, এটাকে বলা হয় ইউনিট। ওকে, তো এই এককগুলো কেন প্রয়োজন, কেন বলতো? কারণ আমি তোমাকে জাস্ট একটা এক্সাম্পল দেব, যে আমি তোমাকে একটা ছোট্ট বল দিলাম, আর একজনকে আর একটা বড় বল দিলাম। ওকে, তাহলে এই ছোট বলটার একটা মাস ধরে নাও 1 কেজি, বড় বলটার মাস ধরে নাও 10 কেজি। ছোট বলটার মাস 1 কেজি এবং বড় বলটার মাস 10 কেজি আর কি। তো আমরা একক ডিফাইন করছি এই জন্য যে 1 কেজি মাস তো অ্যাকচুয়ালি এই মাসটা মেজারমেন্ট করার জন্য আমরা একটা রাশি, সেটা হচ্ছে মাস, এবং তার একটা এককের প্রয়োজন আছে, এককটা কি দিয়েছি, কেজি আর কি। এবার এর যে মাস 10 কেজি, এটা কি ডিফাইন করে, যে এর যে মাস তার 10 টাইমস মাস হচ্ছে এর। ওকে, তাহলে এই যে মানে কি এর থেকে 10 গুণ বেশি মাস আর কি। অ্যাকচুয়ালি পরিমাণটা যে কম বেশি সেটা বোঝার জন্য আমাকে একটা মিনিমাম অ্যামাউন্ট, মানে কি ভর, একটা মিনিমাম অ্যামাউন্ট মানে ন্যূনতম অ্যামাউন্টের একটা ভর আমাকে বলতে হবে, যে এই ন্যূনতম ভরটা হচ্ছে কি যে এতটুকু। ওকে, দিয়ে তারপরে বাকি ভরগুলো এই ভরের কত গুণ সেটা আমি তার মানে এই 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 ভরের কত গুণ সেইটা লিখবো এবং সেটাই তার ওয়েট হবে। যেমন ধরে নাও আমি এই ছোট্ট একটা মাছ নিয়েছি, তার মাস বললাম 1 কেজি বলেছি। তো আমি এখানে এই যে বলটা নিলাম, এই বলটার মাস 10 কেজি, তাহলে আমি এই বলটার মাস 10 কেজি মানে বুঝতে পারবো যে এই মাসের 10 গুণ বেশি ভারী, এটা এর ওয়েট 10 গুণ, মানে এর মাস 10 গুণ বেশি এর থেকে। সিমিলারলি আমি যদি আর একটা বল নিই এরকম, তাহলে কি 5 কেজি। তার মানে দেখো আমি যতগুলো মাস নেব সেই মাসটা অবশ্যই এই যে আমি 1 কেজি যেটা মাস ধরেছি আর কি প্রমাণ হিসাবে, এর কোনো না কত মানে মানে যাই হোক কোনো একটা গুণ হবে, মানে তার সঙ্গে হয়তো 5 কেজি মানে কি 5 গুণ হচ্ছে, যদি 4 কেজি নিই 4 গুণ হচ্ছে। তার মানে কি প্রত্যেকটা ভৌত রাশির যে ন্যূনতম অ্যামাউন্টকে, প্রত্যেকটা ভৌত রাশির ন্যূনতম অ্যামাউন্টকে আমরা প্রমাণ হিসেবে ধরে নিই, এবং ওই ভৌত রাশির এবার যত বেশি মান হবে ওই প্রমাণ মানের সঙ্গে কোন একটা নাম্বার গুণ করব, ওই নাম্বারটা গুণ করে যেটা দেবে সেটাই হচ্ছে ওই মাস। তো এই যে ন্যূনতম যে এটা ধরে নিয়েছে, আমি ন্যূনতম মানটা ধরে নিয়েছি প্রত্যেকটা রাশির, ওই ন্যূনতম মানকে বলা হয় ওর একক। ওকে, প্রত্যেকটা ভৌত রাশির একটা ন্যূনতম মান ধরা হয় এবং ওই ন্যূনতম মানটাকে আমরা কি ধরে নিই, একক ধরে নিই। ওকে, তো ধরে নাও আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, বুঝতে পারো কিনা দেখো। এই ধরে নাও একটা লেন্থ, এইটা আমি বললাম 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। ওকে, আমি আর একটা লেন্থ এই, এটা লেন্থ 4 সেন্টিমিটার। দেখো এটা লেন্থ 4 সেন্টিমিটার মানে আমি কি করে বুঝবো, মানে 4 সেন্টিমিটার লেন্থ মানে কি করে আমার আইডিয়া আসবে? 4 সেন্টিমিটার লেন্থ মানে হচ্ছে কি যে এটা আমি 4 ইন্টু 1 সেন্টিমিটার, মানে আমি প্রমাণ হিসাবে আমি কি একটা লেন্থ ধরেছি, যে আমি এইটুকু লেন্থকে সায়েন্টিস্টরা বললাম আমরা 1 সেন্টিমিটার হিসেবে ধরবো। এবার এর কত টাইম, সেটা 4 গুণ, 4 গুণ, তাহলে এই জন্য এর বড় জিনিসটা লেন্থ হলো কত, 4 সেন্টিমিটার। একটা ব্যাপার বুঝতে পারছো কি, তার মানে আমি এটা আরো বড় লেন্থ নেই, সেটা হয়তো 10 সেন্টিমিটার, তাহলে কত গুণ হবে, 10 গুণ।
তার মানে কি, আমি প্রমাণ হিসেবে যে দৈর্ঘ্যটা ধরেছি সেই দৈর্ঘ্যের একটা সঙ্গে একটা নাম্বার যদি গুণ করি তাহলে যে কোনো দৈর্ঘ্যকে আমি প্রকাশ করতে পারবো। এইটুকু দৈর্ঘ্য বলো, এত বড় বলো, যে কোনো বড় দৈর্ঘ্য আমি এর আকারে প্রকাশ করতে পারবো, এই ইউনিটের আকারে, কে বলা হয় ইউনিট। এবার আমি একটা তোমাকে দৈর্ঘ্য দিয়ে উদাহরণ দিলাম, আর একটা দিলাম মাস দিয়ে, মানে ভর দিয়ে আর কি। তো বিভিন্ন রকম প্রচুর ভৌত রাশি রয়েছে এবং প্রত্যেকটা ভৌত রাশিকে একটা ওরকম ইউনিট ধরা হয়েছে। ওকে, একটা ন্যূনতম অ্যামাউন্টকে ওর প্রমাণ হিসেবে ধরা হয়েছে। দিয়ে এইভাবে ধরে তোমার 1 সেন্টিমিটারের সংজ্ঞা আছে বই থেকে পড়ে নেবে, আমি আর বলছি না। 1 মিটারের সংজ্ঞা আছে। ওকে, তারপর ভরের একক কি, গ্রাম, 1 গ্রামের সংজ্ঞা আছে, 1 কেজির সংজ্ঞা আছে। তো বিভিন্ন রকম কতগুলো ভৌত রাশি আমি জাস্ট বলছি তোমাকে। একটা হচ্ছে কি যে দৈর্ঘ্য, একটা। তারপর 2 নম্বর হচ্ছে কি যে তোমার ভর হতে পারে, ভর। 3 নম্বর হচ্ছে কি যে সময়। 4 নম্বর হচ্ছে কি যে ধরে নাও গতিবেগ। ওকে, তো দৈর্ঘ্য 1 গ্রাম হতে পারে, 1 কেজি, সবগুলো এক দিয়ে হলো, সরি, দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হতে পারে অথবা 1 কেজি 1 মিটার হতে পারে। তো 1 সেন্টিমিটারের সংজ্ঞা আছে, 1 মিটারের সংজ্ঞা আছে আর কি। মানে বিজ্ঞানীরা 1 সেন্টিমিটারের সংজ্ঞাটা একটা ধরেছিল যে এইটুকু লেন্থ মানে 1 সেন্টিমিটার ধরে নিলাম। তো প্রমাণ হিসেবে ধরেছে, ওই সংজ্ঞাগুলো বই আছে, তোমরা সব পড়ে নেবে আর কি। ভরের হতে পারে কি 1 গ্রাম আর আবার 1 কেজি। সময়ের হতে পারে, সময়ের সব সময় সেকেন্ড, সময়ের একক কি সবসময় কি সেকেন্ড, যে কোনো সময়কে এর গুণক আকারে প্রকাশ করা যায়। গতিবেগের হচ্ছে কি যে সেন্টিমিটার পার সেকেন্ড অথবা মিটার পার সেকেন্ড। আরো অনেক ভৌত রাশি আছে এবং প্রত্যেকের এইগুলোকে বলা হয় একক, এবং এইগুলোকে বলা হয় একক, এবং এই এককগুলো না থাকলে আমি ভৌত রাশিগুলোকে পরিমাপ করতে পারবো না। ঠিক আছে, এবার দেখো ব্যাপার হচ্ছে কি যে আমাদের প্রকৃতিতে ভৌত রাশি 2 ধরনের আছে। একটা হচ্ছে মৌলিক একক, মানে একক আর কি, একককে আমরা 2 ভাগে ভাগ করতে পেরেছি। কি কি? একটা হচ্ছে মৌলিক একক আর একটা হচ্ছে লব্ধ একক। দেখো, মৌলিক মানে হচ্ছে, মৌলিক একক হচ্ছে সেই সমস্ত একক যে সমস্ত এককগুলোকে প্রকাশ করার জন্য অন্য কোনো এককের প্রয়োজন হয় না। আর লব্ধ একক হচ্ছে সেই সমস্ত একক যে সমস্ত এককগুলোকে প্রকাশ করার জন্য অন্য আরো এককের প্রয়োজন হয়। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি সাধারণত মৌলিক একক আমাদের 3টে রয়েছে। ঠিক আছে, তো 3টে কি কি? একটা হচ্ছে মাস মানে ভর, একটা হচ্ছে সময়, আর একটা হচ্ছে দৈর্ঘ্য। দেখো, এই 3টে রাশির একক প্রকাশ করার জন্য অন্য কারো সাহায্য নিতে হয় না। দৈর্ঘ্য একক কি সেন্টিমিটার আর মিটার, সিজিএস ইউনিট, আর কি আমি বলছি সেন্টিমিটার, সিজিএস আর এসআই হচ্ছে মিটার। ভরের হচ্ছে কি যে গ্রাম, আর এটা হচ্ছে কেজি। সময় হচ্ছে সেকেন্ড, একটাই। দেখো, এই 3টে একককে দেখো, এদেরকে মৌলিক একক কেন বলা? দেখো, এদের একক লেখার জন্য জাস্ট একটাই ব্যবহার করা হচ্ছে সেন্টিমিটার। এটা তো দৈর্ঘ্যের একক, এটা মিটার, এটা গ্রাম, মানে অন্য কারো সাহায্য নিতে হয়নি। সাহায্য নিয়ে কিরকম বলি, যদি তুমি গতিবেগটা দেখো, গতিবেগের একক কি লিখেছি? সেন্টিমিটার বার পার সেকেন্ড। দেখো, সেন্টিমিটার কার একক? দৈর্ঘ্যের একক। সেকেন্ড কার একক? সময়ের একক। তো গতিবেগ একটা লব্ধ একক, কারণ গতিবেগের একক লিখতে গিয়ে আমি দুটো অন্য এককের সাহায্য নিতে হচ্ছে। একটা হচ্ছে কি যে দৈর্ঘ্য সাহায্য নিতে হচ্ছে, একটা হচ্ছে সময় সাহায্য নিতে হচ্ছে। তো আমাদের গোটা বিশ্বে আর কি 3টে মৌলিক একক রয়েছে, ভর, সময় এবং দৈর্ঘ্য। আর হচ্ছে তোমার বাকি সমস্ত লব্ধ একক রয়েছে। লব্ধ একক আর মৌলিক একক কাকে বলা হয়? মৌলিক এককগুলো কারো সাহায্য ছাড়াই লেখা যায়, লব্ধ এককগুলো মৌলিক এককের সাহায্য নিয়ে লিখতে হয়। যেমন দেখো, গতিবেগ, অন্য যে কোনো একটা রাশি বলো, আমি যদি বলি ত্বরণ কি হবে? মানে অ্যাক্সেলারেশন। ত্বরণের একক কি বলতো? সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তো দেখো, এখানে সেন্টিমিটার কার একক? সেন্টিমিটার। দৈর্ঘ্য সাহায্য নিয়েছি, আবার সেকেন্ড সময়ের সাহায্য নিয়েছি। ওকে, বুঝতে পারলে? তো এই হচ্ছে তোমার লব্ধ একক গেল এবং মৌলিক একক গেল। এবার দেখো, এই সমস্ত দৈর্ঘ্যগুলো মাপার জন্য আর কি আমরা কি করব আর কি,
দেখো আমি যদি বলি একটা এইটুকু দৈর্ঘ্য, এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে? 10 সেন্টিমিটার, ঠিক আছে তো? তাহলে আমি যদি বলি এই এখান থেকে 3 কিলোমিটার দূরে একটা পুল আছে, এখান থেকে 3 কিলোমিটার দূর পুলের দৈর্ঘ্য কত আর কি, মানে একটা বিশাল বড় যদি দৈর্ঘ্য মাপতে চাই। যদি আমরা ছোট যদি দৈর্ঘ্য মাপতে যাই, কত হবে? এটা ধরো 10 সেন্টিমিটার, আর আমি এই লেন্থটার দৈর্ঘ্য মাপছি, ঠিক আছে তো? এর দৈর্ঘ্য ধরে নাও 1000 সেন্টিমিটার, 10,000 সেন্টিমিটার, এর দৈর্ঘ্য হচ্ছে 10,000 সেন্টিমিটার। তাহলে দেখো আমি বললাম এটা 10 সেন্টিমিটার দৈর্ঘ্য, এটা 10,000 সেন্টিমিটার। আমি যদি এর চেয়ে আরো একটা বিশাল বড় দৈর্ঘ্য মাপতে যাই, তাহলে কি আরো বিশাল বড় একটা সংখ্যা হবে। তাহলে দেখো আমরা যে দৈর্ঘ্য মাপতে চাইছি, তো দৈর্ঘ্য যদি আমি শুধু সেন্টিমিটারে মাপি, তাহলে ছোট দৈর্ঘ্যগুলো খুব সুন্দরভাবে লেখা যাবে 10 সেন্টিমিটার এটা। কিন্তু বড় দৈর্ঘ্যগুলো যদি লিখতে যাই, তাহলে 10,000 এইটুকু, এর থেকে বড় হলে কি আরো বেশি সুন্দর দিতে হবে, একটা বড় বড় টার্ম হবে। তাহলে আমরা যদি মানে অনেক বড় যে সমস্ত দৈর্ঘ্যগুলো মাপবো, সেই সমস্ত দৈর্ঘ্যগুলো যদি শুধু সেন্টিমিটারে মাপতে চাই, তাহলে একটা বড় বড় নাম্বার পাবো। আর বড় বড় নাম্বার পেতে গেলে কি বইয়ে বড় বড় করে লিখতে হবে, অল্পতে বই ভরে যাবে। সেই জন্য সায়েন্টিস্টরা বললো আমরা দৈর্ঘ্য শুধু একটা এককে মাপবো না, দুটো একক মাপবো। বলছে কি যে এই যে বড় একক হলো, এই যে আমি একটা বড় বলছি তো, বড় একটা দৈর্ঘ্য হলো, এইটাকে যদি কোনো কারণে ধরো 1000 আছে, 1000 সেন্টিমিটার একটা দৈর্ঘ্য, 1000 সেন্টিমিটার একটা দৈর্ঘ্য আছে। এই 1000 সেন্টিমিটার দৈর্ঘ্য একটা বড় নাম্বার লিখতে হচ্ছে, বলছে নাম্বারটাকে আমি ছোট লিখতে চাই। বলছে ঠিক আছে, তুমি নাম্বারটাকে ছোট লিখে এমন করে দাও, ছোট লিখে বলছে কি তাহলে আমি মিটারে লিখবো। মিটারে লিখলে কি হবে, দুটো শূন্য কমে যাবে, 100 মিটার, ঠিক আছে তো? তার মানে বলছে কি যে আমি এই যে 10 সেন্টিমিটার ইউনিটে লিখছিলাম, নাম্বারটা বড় হচ্ছিল, তো বলছে নাম্বারটা বড় হওয়া এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য ওরা কি বললো যে না, তাহলে আমরা সেন্টিমিটারে লিখবো না, একটা নতুন একক নাম দিব, তৈরি করবো, এবং সেই এককটা সেন্টিমিটার, 1 সেন্টিমিটার থেকে তার দৈর্ঘ্য অনেকটা বেশি হবে আর কি। এবং তাহলে যদি দিই, তাহলে আমি সংখ্যাটা এমনি কমে যাবে। বলছে কি যে কি করবে, এই সেন্টিমিটার যা সংখ্যা পাবো ওইটাকে আমি 100 দিয়ে ভাগ করব, 100 দিয়ে ভাগ করব। 100 দিয়ে ভাগ করলে কি পাবো, 100 পেলাম, একটা ছোট সংখ্যা পেলাম। বলছে ওই সেন্টিমিটার এককের নাম্বারটা যাই হোক, ওটাকে একটা 100 দিয়ে ভাগ করো, এবং 100 দিয়ে ভাগ করে তুমি যে সংখ্যাটা পাবে, সংখ্যাটা ছোট হয়ে গেল, বলছে তাহলে তার একটা নাম দাও, সেটা হচ্ছে মিটার। বুঝতে পারলাম কি? দেখো যদি শুধু সেন্টিমিটারে লিখি, বড় দৈর্ঘ্যগুলো লিখতে গিয়ে বড় বড় সংখ্যা লিখতে হবে, ঠিক আছে তো? এর বড় বড় সংখ্যা লেখাটা আমাদের অসুবিধা, এইটা আমরা মানে অ্যাভয়েড করার জন্য, এই অসুবিধাটা যাতে না হয় সেটার জন্য বললো ঠিক আছে, কোনো বড় সংখ্যাকে ছোট করতে গেলে তো আমরা কিছু নাম্বার দিয়ে ভাগ করে দিই। বলছে হ্যাঁ, বলছে ঠিক আছে, ওই বড় নাম্বারটাকে 100 দিয়ে ভাগ করে দাও, এবং 100 দিয়ে ভাগ করার পর তাহলে কি নাম্বার ছোট আসবে। নাম্বারটা ছোট আসলে যে সংখ্যাটা পড়ে থাকবে তাকে তাহলে একটা অন্য নাম দিতাম মিটার, তাহলে এটাও দৈর্ঘ্যের একক, ঠিক আছে তো? এইভাবে কি করলো ওরা, দৈর্ঘ্যটাকে শুধু শুধুমাত্র সেন্টিমিটারে না মেপে মিটারেও মাপতে শুরু করলো, ঠিক আছে তো? এই যে সেন্টিমিটারে মাপছি, এই এককটাকে বলা হয় সিজিএস একক, আর এটাকে বলা হয় এসআই একক। তাহলে পৃথিবীতে দিয়ে দু ধরনের একক তৈরি হলো, যে কিছু বড় সংখ্যা মানে বড় লার্জ অ্যামাউন্ট, বেশি পরিমাণ মাপার জন্য আমরা এসআই ব্যবহার করব, ছোট অল্প পরিমাণ মাপার জন্য আমরা কি সিজিএস ব্যবহার করব। দিয়ে বলছে যে কি এসআই আর সিজিএস এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করলো। বলছে যে সিজিএস কে 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে এসআই পেয়ে যাবে, এটা কার ক্ষেত্রে হলো, দৈর্ঘ্যের ক্ষেত্রে। কিন্তু আমরা দৈর্ঘ্য নিয়ে আলোচনা করছি, একটা উদাহরণ দিচ্ছি, অন্যগুলো হয়ে যাবে। তার মানে কি ওরা বললো তাহলে আমরা যে কোনো ভৌত রাশিকে পরিমাপ করব দুটো একক দিয়ে, একটা হচ্ছে কি যে সিজিএস একক, আর একটা হচ্ছে এসআই একক। এসআই একক দিয়ে আমরা কোনো ভৌত রাশি বড় কিছু বেশি পরিমাণ ভৌত রাশি মাপার জন্য এসআই একক ব্যবহার করব, এবং কম মানে অল্প পরিমাণ কোনো ভৌত রাশি মাপার জন্য আমরা সিজিএস একক ব্যবহার করব আর কি। দিয়ে অবশ্যই এই দুটো একক মিটার আর সেন্টিমিটার যে কলম, এদের মধ্যে অবশ্যই যেন একটা সম্পর্ক থাকে। হয়তো সেন্টিমিটারকে মানে সেন্টিমিটার ছোট, এর থেকে বড়, তাহলে সেন্টিমিটারকে একটা কনস্ট্যান্ট দিয়ে অবশ্য ভাগ করতে হবে, সেই দিয়ে ভাগ করার পর যে নাম্বারটা পাবো সেটা এসে আসবে। এখানে যেমন দৈর্ঘ্যের ক্ষেত্রে কনস্ট্যান্টটা কত হয়েছে, 100 হয়েছে। দিয়ে তোমরা আশা করি সবাই জানো, আমি এইটা তো ডিটেলসে কেন বললাম স্যার, আমরা জানি তো সেন্টিমিটারকে
100 দিয়ে যদি সেন্টিমিটারকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, না 100 দিয়ে। স্যার আমরা জানি তো সেন্টিমিটারকে 100 দিয়ে যদি ভাগ করি তাহলে মিটার হয়। আমি তোমাদেরকে এটা বোঝাতে চেষ্টা করলাম যে কেন 100 দিয়ে মাল্টিপ্লাই করা হলো, কেন ওটাকে সেন্টিমিটার মিটার 100 দিয়ে গুণ ভাগ করে এদিকে দিকে নিয়ে যাব, কেন আমরা করলাম তার প্রয়োজনীয়তা জানার জন্য হয়তো বললাম আর কি এটা, ঠিক আছে তো। তাই হচ্ছে একক, তাহলে একক হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে সিজিএস একক, একটা হচ্ছে এসআই একক। ওকে, এবার আমরা কয়েকটা ভৌত রাশি নেব, তাদের সিজিএস এবং এসআই এককের এগুলো লিখবো। যেমন এটা হচ্ছে সিজিএস ইউনিট, এটা হচ্ছে এসআই ইউনিট। আমরা ভরের সিজিএস কি, ভরের হচ্ছে গ্রাম, এসআই হচ্ছে কি কিলোগ্রাম। তারপর ভরের পর কি হচ্ছে দৈর্ঘ্য বলি, দৈর্ঘ্য হচ্ছে তোমার সেন্টিমিটার, এটা হচ্ছে মিটার। তারপর দৈর্ঘ্যের পর তোমাকে সময়ের সিজিএস এবং এসআই দুটো ইউনিটে এক, সেকেন্ড, এসিসিওএনডি সেকেন্ড। ওকে, দৈর্ঘ্য ভর সময় হলো এই তিনটের সিজিএস এবং এসআই একক মনে রাখো। বাকি আরো প্রচুর হাজারো রাশি আছে, তাদের সিজিএস এসআই একক মনে রাখার কোনো দরকার নেই, কারণ আমরা সেগুলো বার করে শেখাবো আজ, ঠিক আছে তো। এবার দেখো এককগুলো কিভাবে লিখবো। একক লেখার কিছু নিয়ম রয়েছে। কিরকম, কিছু এককের নাম দেওয়া হয়েছে বিভিন্ন বিজ্ঞানী নাম অনুসারে। তো যে সমস্ত এককগুলোর নাম বিজ্ঞানী নাম অনুসারে দেওয়া হয়েছে সেই সমস্ত এককগুলোকে ক্যাপিটাল অক্ষর দ্বারা লেখা হয়। যেমন বলের একক, এসআই একক কি নিউটন, তো বলের একক নিউটন একটা বিজ্ঞানের নাম ছিল, সেই জন্য দেখবা ফোর্সের একক 20 নিউটন, ক্যাপিটাল এর লেখা হয়, ঠিক আছে তো। তো বিজ্ঞানের নাম অনুসারে কোনো যদি একক লেখা হয় সেটা ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে। কিন্তু যদি কোনো একক কোনো বিজ্ঞানী নাম অনুসারে না হয় তাহলে সেটা স্মল লেটারে লিখতে হবে। যেমন দৈর্ঘ্য একক কি মিটার বা সেন্টিমিটার, স্মলে লিখতে হবে, মিটারও স্মলে লিখতে হবে। সেকেন্ড, কারণ সায়েন্টিস্টের নাম নয়, এস দিয়ে লেখা যায়, এস স্মলে লিখতে হবে, ঠিক আছে তো। ওকে, এবার এটা হচ্ছে দেখো আমি যেগুলো বললাম এটা হচ্ছে মৌলিক একক। এবার যদি লব্ধ একক থাকে, যেমন গতিবেগের একক কি সেমি বাই সেকেন্ড। এই ভাগটাকে একক লেখার সময় কি লিখতে হয়, সেন্টিমিটার বাই সেকেন্ড, এইটা মানে ভাগটা বোঝায়, ঠিক আছে তো। গতিবেগের একক সেন্টিমিটার বা এইটা লেখা হয় তো সেন্টিমিটার পার সেকেন্ড, মানে কি সেমি ভাগ সেকেন্ড রয়েছে, ঠিক আছে তো। এইটা আবার অন্যকে এরকম ভাবে লিখে যে তোমরা হয়তো সূচক শিখেছো, দেখো সেমি বাই সেকেন্ড আছে তো, সেকেন্ডের পর কত 1, তো এটাকে লেখা হয় সেমি ইনটু সেকেন্ড ইনভার্স, এইভাবে লেখা যায়, মানে সেমি পার সেকেন্ড বা সেমি ইনটু সেকেন্ড ইনভার্স এইভাবে লেখা যায়, ঠিক আছে তো। মনে রাখবে যেহেতু লব্ধ একক প্রকাশ করতে গেলে দুটো মৌলিক একক লিখতে হয়, এটা হচ্ছে একটা মৌলিক একক, এটা একটা মৌলিক একক, তো এদের মধ্যে একটা গ্যাপ থাকা উচিত, মানে লেখার সময় সেমি একটু গ্যাপ দেবে দিয়ে সেকেন্ড ইনভার্স, এটা হচ্ছে তোমার লেখা নিয়ম, ঠিক আছে তো। মানে লব্ধ একক গুলো লেখার সময় দুটো মৌলিক এককের মাঝে একটু গ্যাপ দিয়ে লিখবে। তো এই হচ্ছে একক লেখার কয়েকটা আমি নিয়ম বললাম। তো এইবার দেখো কিছু একক রয়েছে তোমাদের, আমি এককগুলোর এক ডেফিনেশন তোমাকে পড়তে বলে নিচ্ছিলাম, ওটা পড়ে নেবে। তো আমি তোমাদের একটা নতুন একক সম্পর্কে বলবো, কোণের এককটা নিয়ে আমি একটু আলোচনা করবো। কোণের একক কি, কোণের একক হচ্ছে রেডিয়ান, তোমরা সবাই জানো, RADIAN, রেডিয়ান কোণের একক। কোণের একক কি রেডিয়ান। তো দেখো আমি কোণ কিভাবে করি, তোমরা সবাই জানো একটা যদি বৃত্ত থাকে, এটা হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে সেটা বলা হয় কেন্দ্র, এটাকে বলা হয় চাপ বলা হয়। তো আমি ধরে নিলাম কেন্দ্র থেকে এই একটা দুটো লাইন টেনেছি, এই অ্যাঙ্গেলটা থিটা। তো তোমরা অঙ্কে কি শিখেছো, আমি এইটাকে বৃত্তচাপ বলা হয়, এবি বৃত্তচাপ, এটা ও, এটা রেডিয়াস আর, ঠিক আছে তো। তো এই কোণটা কত, এই কোণটা
কত সেটা তোমাকে আমি বার করতে চাইছি, কোণের মানটা কত সেটা বার করতে চাইছি। ঠিক আছে? তো দেখো আমি বলছি এই যে দুটো পয়েন্ট নিয়েছি আর বি, পয়েন্ট দুটো যদি খুব কাছে থাকে, পয়েন্ট দুটো যদি খুবই কাছে থাকে, আর তার মানে আমি বললাম এই কতটা কাছে, যতটা কাছে কল্পনা করো, এটা হচ্ছে বি এ পয়েন্ট, এটা এ হয়ে গেল। কতটা কাছে, যতটা কাছে কল্পনা করছো তার থেকেও কাছে, মানে পয়েন্ট দুটো যদি খুবই কাছে থাকে, ওকে, তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা কি হবে, খুবই ছোট হবে। আর আমি ডেরিভেটিভ করার সময় বলেছিলাম অ্যাঙ্গেল যদি কোনো ভৌত রাশি যদি খুবই যদি ছোট হয়, মানে ধরে নাও আগে দিন বলেছিলাম এক্স দূরত্ব যদি খুবই ছোট হয় তাহলে আমি ডিএক্স দিয়ে লিখি, মনে আছে? তাহলে অ্যাঙ্গেলকে, বড় অ্যাঙ্গেল গুলোকে থিটা দিয়ে লিখি, যদি এই অ্যাঙ্গেল যদি খুবই ছোট হয় কি লিখবো, ডি থিটা লিখি। কোনো সমস্যা আছে? তো এটাকে বলে ডি থিটা। এবার ভালো করে দেখো এই পয়েন্ট দুটো যদি খুবই কাছে থাকে তাহলে এই পয়েন্ট দুটোর মধ্যে যে লাইনটা সেটা দেখো সরলরেখার মতো হয়ে যাবে যদি খুবই কাছে থাকে, এবং এই পয়েন্ট দুটোর মধ্যে দূরত্ব যদি আস্তে আস্তে বাড়ে তখন এই দুটো পয়েন্টের মধ্যে লাইনটি কি হবে, আস্তে আস্তে বক্ররেখা হয়ে যাবে। কিন্তু পয়েন্ট দুটো যদি খুবই কাছে থাকে তাহলে ওটা কি থাকবে, সরলরেখা থাকবে। ঠিক আছে? তো এবার সরলরেখা যদি আমি বললাম এই পয়েন্ট দুটো খুবই কাছে অবস্থিত, এই জন্য এটাকে সরলরেখা হিসেবে ধরছি। তাহলে দেখো আমি এই অ্যাঙ্গেলটা কি ডি থিটা, তাহলে এ একটা ত্রিভুজ পেয়েছো, তো এই একটা ত্রিভুজ দেখো এ ও বি একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তোমরা টেনে শিখেছো ব্যাসার্ধের সঙ্গে এখানে যদি আমি ট্যানজেন্ট ড্র করি, ট্যানজেন্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে আর কি। আর এই পয়েন্ট দুটো খুব কাছে বলে এটাকে আমি সরলরেখা ধরছি অ্যাকচুয়ালি। তাহলে কি এই সমকোণী ত্রিভুজের আর কি আমি যদি বলি এ বি এটা লম্ব বাই ও বি ভূমি ইজ ইকুয়াল টু কত হয়, লম্ব বাই ভূমিকে tan থিটা, থিটা যায় কি আছে, ডি থিটা আছে। ওকে, ডি থিটা আছে। তার মানে কি, এবার যেহেতু দেখো tan ডি থিটা, এই অ্যাঙ্গেলটা যদি খুব ছোট হয়, অ্যাঙ্গেল যদি খুব ছোট হয় তাহলে আমি tan মানে tan থিটা, তো এই থিটা যদি খুবই ছোট হয় তাহলে আমি এটাকে ইকুয়াল টু থিটা লিখতে পারি। তোমরা ম্যাথে কিছুদিন পর হয়তো শিখবে, জানি না কোনো হয়েছে কিনা, যদি থিটা খুব ছোট হয় tan থিটা ইজ ইকুয়াল টু থিটা লেখা যায়। তাহলে এখানে tan ডি থিটা যায় কি লিখবো, জাস্ট ডি থিটা লিখতে পারি ইজ ইকুয়াল টু এ বি বাই ও বি। আচ্ছা এইটাকে তো ডি থিটা, ডি থিটা তো এটা, তো এই ডি থিটা মানে তো কোনটা, কোনটা না এই লাইন দুটোর মধ্যে কোন ডি থিটা, কোন ইকুয়াল টু এ বিটা কি, এটা তো চাপ ছিল, চাপ বাই ও বিটা কি, ব্যাসার্ধ। দেখো তাহলে কোণ ইকুয়াল টু চাপ বাই ব্যাসার্ধ হলো, কি হলো, কোণ ইকুয়াল টু চাপ বাই ব্যাসার্ধ। ঠিক আছে? তাহলে তাহলে আমি কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ। ওকে, এবার দেখো আমি যে চাপটা নিয়েছি ওই চাপটা যদি 1 সেন্টিমিটার হয়, চাপের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, এই চাপটুকু, ব্যাসার্ধ যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে 1 1 সব কেটে গেল, কি থাকবে, যেটা থাকবে একটা 1 থাকবে, এই 1টাকে বলা হয় রেডিয়ান। কি বলা হয়, রেডিয়ান। কোণের এককে রেডিয়ান, একটাই কেমন একক, তাহলে আমি কি পেলাম, রেডিয়ান কাকে বলে, যে 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোন একটা বৃত্তের 1 সেন্টিমিটার বৃত্তচাপ যে কোণ বানায় তাকে কি বলা হয়, 1 রেডিয়ান। তো কোণের একক হচ্ছে রেডিয়ান বলা হয়, কোণের যে একক সেটাকে বলি রেডিয়ান। দেখো চাপটা আমি 1 সেন্টিমিটার ধরেছি, ব্যাসার্ধটাও 1 সেন্টিমিটার ধরেছি, 1 সেন্টি, তার জন্য সংজ্ঞাটা কিভাবে দিচ্ছি, যে 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোন বৃত্তের 1 সেন্টিমিটার চাপ যে কোণ বানায় তাকে বলা হয় রেডিয়ান। এটা হচ্ছে কোণের একক। বোঝা গেল এককগুলো কিভাবে ডিফাইন করা হয়, কোণের এককের সংজ্ঞাটা আমি ডিরাইভ করলাম। তাহলে কোণের একক কি, রেডিয়ান, এটা মনে রাখবে। আমি কোনটাই স্পেশালি করালাম কারণ তোমরা কিন্তু রোটেশনাল মোশন হয়তো শুরু করবে কিছুদিন আগে, তখন এই কনসেপ্টটা খুবই লাগবে, যে পড়েছো কোণ ইজ ইকুয়াল টু চাপ বাই ব্যাসার্ধ, স্যার চাপ বাই ব্যাসার্ধ কি করে হলো, আমি তার ডেরিভেশনটা করালাম। ওকে ওকে
তো মোটামুটি এই হলো আমাদের কোণ হলো। আর একটা ছিল, আর একটা রাশি আছে, সেটা হচ্ছে ঘনকোণ, এবং ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। ঘনকোণটা এখন বোঝাবো না, বুঝতে পারবেন আর কি, আর একটু 11টা পড়ো তারপর বুঝতে পারবে। তো দেখো এই চ্যাপ্টার সেরকম ফিজিক্স শেখার কিছু নেই, তোমাকে এই চ্যাপ্টারটা শুধু মানে এই চ্যাপ্টারে স্পেশালি ফিজিক্স কিছুই নেই, তোমাকে এই পড়তে হবে আর এই এককগুলো মুখস্থ করতে হবে আর কি, কারণ ওই এককগুলো মুখস্থ করে পরবর্তীকালে কাজে লাগবে। ওই জন্য হয়তো ক্লাসটা বোর লাগছে, কিন্তু সত্যি কথা বলতে বোঝানোর কিছু নেই চ্যাপ্টারে, নিজে পড়লেই বুঝতে পারবে। শুধু বাংলা লেখা ইতিহাস ভূগোলের মতো এইটাকে কোণ বলা হয়, এটাকে মিটার বলা হয়, এটাকে এই বলা হয়, এগুলো জাস্ট ডেফিনেশন আছে কিছু। যাই হলো, আমি কোনটা বললাম। এবার সবচেয়ে একটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব, যাই হলো ইম্পর্টেন্ট টপিকটা আজ আর স্টার্ট করবো না, নেক্সট দিন স্টার্ট করব। এবার হচ্ছে যে তোমাকে কয়েকটা নতুন একক সম্পর্কে শেখাচ্ছে আর কি, যে তোমার মিটার, এটা হচ্ছে মিটার, কিলোমিটার, ওকে। তারপর সরি কয়েকটা বলছে আর কি, দৈর্ঘ্যের কয়েকটা বড় একক বলছি, দৈর্ঘ্যের কয়েকটা বড় এককের নাম বলছে আর কি। মানে দৈর্ঘ্যের সেন্টিমিটার আর মিটার দুটো একক ছাড়াও আর প্রচুর বড় বড় মানে অনেক লেভেল, পৃথিবী থেকে সূর্যের দৈর্ঘ্য কত সেটা হয়তো আমরা কিলোমিটার মেজারমেন্ট করি, তো আরো পৃথিবী থেকে একটা তারা আছে তার দূরত্ব কত, যদি মিটারে মাপি একটা বিশাল বড় নাম্বার পাবো। তো বলছে এই সমস্ত বিশাল বড় দৈর্ঘ্যগুলো মাপার জন্য কিছু নতুন একক তৈরি করা হয়েছে। ওই এককগুলো হচ্ছে তোমার কি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলা হয়, একটা কি বলা হয় অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, AU। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে হচ্ছে কি যে মানে পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব, ওই দূরত্বটাকে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলা হয়। পৃথিবী থেকে সূর্যের দূরত্বকে কি বলা হয়, এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। পৃথিবীতে সূর্যের দূরত্ব কত, 14 কোটি কিলোমিটার, প্রায় 15 কোটি কিলোমিটার, মানে 1.496 গুণন 10⁻11 মিটার, এক AU বলা হয়। পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব সেইটাকে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলা হয়। এবার ধরে নাও কোনো একটা তারা পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব তার থেকে 5 গুণ বেশি দূরত্ব রয়েছে, তাহলে ওই তারা থেকে পৃথিবীর দূরত্ব কত হবে, 5 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। নাম্বারটা কি হয়ে গেল, ছোট হয়ে গেল, কিন্তু যদি মিটারে লিখতে একটা বড় নাম্বার পেতে, সো এই জন্য দৈর্ঘ্যের একটা বড় একক হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। আর একটা বড় একক হচ্ছে লাইট ইয়ার, এক আলোকবর্ষ। আলো 1 বছরে যে দূরত্ব যাবে সেই দূরত্বটাকে বলা হয় এক আলোকবর্ষ, ঠিক আছে। তো আর একটা হচ্ছে আলোকবর্ষ ইউনিট, এগুলো সব দৈর্ঘ্যের ইউনিট। হ্যাঁ, আলোক বর্ষ। লাইট হচ্ছে 1 বছরে যে দূরত্ব যায় তাকে বলা হয় কি এক আলোকবর্ষ। তো এক আলোকবর্ষ সমান কত মিটার, 9.46 ইন্টু 10⁻15 মিটার, 10⁻15 মিটার এক আলোকবর্ষ সমান, ঠিক আছে। তো আর একটা আছে আর কি, এই হলো দৈর্ঘ্য দুটো বড় একক বলে দিলাম। এবং আজকে আমি মানে দেখো দৈর্ঘ্যটা যদি খুব বড় হয় তাহলে এই এককগুলো ব্যবহার করা হয়। এবার দৈর্ঘ্য যদি খুবই ছোট হয় সেক্ষেত্রেও কিছু একক ব্যবহার করা হয়। দৈর্ঘ্য যদি খুবই ছোট হয় সেক্ষেত্রে কিছু একক ব্যবহার করা হয়। ওই এককগুলো হচ্ছে তোমার ন্যানোমিটার, ন্যানোমিটার একটাকে বলা হয় কি ন্যানোমিটার। 1 ন্যানোমিটার মানে 10⁻⁹ মিটার, ওকে। একটা আছে মাইক্রোমিটার, মাইক্রোমিটার 1 মাইক্রোমিটার মানে হচ্ছে 10⁻⁶ মিটার, ওকে, 10⁻⁶ মিটার। মিলিমিটার আছে, 1 মিলিমিটার মানে হচ্ছে তোমার 10⁻³ মিটার, ওই হচ্ছে মিলিমিটার। মানে কি দৈর্ঘ্যের খুব ছোট একক পরিমাপের জন্য এই এককগুলো ব্যবহার করা হয়, দৈর্ঘ্য যদি খুব ছোট হয় আর কি। আবার কি আছে সিমিলারলি ভর মানে মাসের একক কি, ভর একক কি, ভরের একক হচ্ছে গ্রাম বা কিলোগ্রাম, ওকে। তো ভরের একক গ্রাম বা কিলোগ্রামের বদলে অন্য একটা এককে প্রকাশ করা হয়, সেটাকে বলা হয় কি মোলার একক, মোলার ইউনিট বলা হয়, মোলার ইউনিট। এই এককে
ওই অণু পরমাণু এদের ভর মাপা হয়, ঠিক আছে। তো তো এইগুলো হচ্ছে আরো কত অনেকগুলো আছে, সবগুলো বলা সম্ভব নয়। তো ছোট দৈর্ঘ্য মাপার জন্য কিছু স্পেশাল একক তৈরি করা হয়েছে, বড় দৈর্ঘ্য মাপার জন্য একক তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো তারপর ছোট ও অল্প মাস মানে অল্প ভর মাপার জন্য এই একক ব্যবহার করা হয়। তোমরা বইয়ে পড়ে নেবে আরো কতদূর পড়ে বলো তো, মাত্রার আগে পর্যন্ত তোমাদের বইয়ে মানে বি ঘোষের বইয়ে যেগুলো আছে সেগুলো সব পড়ে নেবে, এবং যদি কোনো প্রবলেম হয় আমাকে বলবে, আমি পার্টিকুলার সেই জায়গাটা বলে দেবো। কারণ এগুলো বোঝানো হচ্ছে ইনফরমেটিভ বেশি। আর ইনশাল্লাহ পরের দিন থেকে আশা করি ক্লাসটা ভালো লাগবে, পরের দিন থেকে নতুন কিছু শিখতে পারবে, ঠিক আছে। তো মোটামুটি আজকে এ পর্যন্তই থাক।